৫ বছর পর জেলখানা থেকে মুক্ত বাতাসে ছোঁয়া পেল এহসান সাইফ। কারাগারের ছোট্ট গেটটা পেরিয়ে বের হতেই হাত দুটো উপরে উঠিয়ে অলস ভঙ্গিতে নিজের মেরুদণ্ড টানটান করল। জীর্ণশীর্ণ কালো রঙের পাঞ্জাবিটা টেনে টুনে ঠিক করল। দারোয়ানের ধোয়া ওঠা সিগারেটটা কেড়ে নিয়ে নিজের শুষ্ক ঠোঁটে চেপে বাঁকা হাসল। দারোয়ান রমিজ আলী কপালে ভাঁজ ফেলে একবার এহসান সাইফের পা থেকে মাথা অবধি দেখে নিলেন। আগের তুলনায় একটু শুকিয়ে গেলেও ভেতরে রাজকীয় ভাবটা এখনও স্পষ্ট তার। দাড়িগোপ তুলনার চেয়ে অনেকটাই বড়। চুলগুলো কপাল ছুঁয়ে ঘাড়ের নিচ অবধি নেমে এসেছে। কপালের নিচে মোটা ভ্রুর আর রহস্যময় চোখ জোড়ার দিকে আবারও তাকালেন রমিজ আলী। আপনি কি আসলে অপরাধী আছিলেন? সাইফ একগাল ধোয়া আকাশের দিকে ছেড়ে হাসল। রমিজ আলীর কাঁধে হাত রেখে বলল, অপরাধী না হলে কখনো জেলের ভাত খেতে হয় রমিজ ভাই? তুমিও না কী সব বলো। আমি এত ভালো মানুষ না। সে যাই হোক, তোমার সাথে আবার দেখা হবে। রমিজ আলী কিছু বলতে নেবেন তার আগেই সাইফ বিরক্তি নিয়ে বলল, কি গরমটাই না লাগছে, থাকো তাহলে, আবার দেখা হবে। রমিজ আলীকে কিছু বলার সুযোগ না দিয়েই ঘাড় এলিয়ে সামনের দিকে রওনা হলো সাইফ। রমিজ আলী এক দৃষ্টিতে তাকিয়ে থাকল এহসান সাইফের যাওয়ার দিকে। মনের মধ্যে এখনও খুঁতখুত করতে লাগলো, আসলে কি ছেলেটা অপরাধী ছিল? পরন্ত বিকেলে একটু হাওয়া খেতে বের হয়েছে তাইবা। মনটা বেশ ফুরফুরে থাকলেও আচমকা মাথার উপরে একটা পানিপূর্ণ বোতল পড়তে চোখজোড়া বড় বড় হয়ে গেল তাইবার। চমকিত হয়ে উপরে তাকালো সে, কিন্তু উপরে কাউকেই চোখে পড়ল না। আঙ্গুল তুলে বলল, কেড়ে আমার মাথায় পানির বোতল ফেললি? তারপর তোকে পাই, তোরে আমি মরিচ লবণ ছাড়াই ভেজে খাবো। আমারে দেখে কি ময়লার ঝুড়ি মনে হয়? তাইবা তবুও কাউকে দেখতে পেল না। সে নিজের দিকে তাকালো। বোতলে অর্ধেকেরও হয়তো পানি ছিল, যা তার হিজাব ভিজিয়ে ফেলেছে। আজকেই নতুন হিজাবটা পরেছে ভেবেই আবারও রাগ লাগলো তাইবার। ফুরফুরে মেজাজের ওপরে পানি পড়ে সবটাই ঘেটে যাওয়ার মতো কাজ হলো একদম। নিশ্চয়ই কোনো বাচ্চার কাজ ভেবে যেই না আবারও তাকালো, তার চোখ ছানা বড়া হয়ে গেল। কারণ একটা ছেলে তার দিকে তাকিয়ে বোকামির হাসি দিচ্ছে। চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে এটা ওই ছেলেটারই কাজ। তাইবা পরক্ষণে কটমটিয়ে তাকালো ছেলেটার দিকে। কিছু না ভেবে বাসাটার গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করলো। আজ একটা দফারফা সে করবেই। কাঁধের ব্যাগ কাঁধে আরেকটু টেনে তুলল। 3 তলার বাম সাইডের বাসাটার দরজার ওপরে বড় বড় করে লেখা আনোয়ার খন্দকার। তাইবা কিছু না ভেবে দরজা ধাক্কাতে লাগল। তীব্র বেগে ধাক্কার ফলে রান্নাঘর থেকে ছুটে এলেন মিসেস খন্দকার। দ্রুত হাতে দরজা খুলতে বোরখা পরিহিত এক অপরিচিত নারীর মুখোমুখি হলেন তিনি, যার পরনে বেগুনি রঙের হিজাব সহ নিকাব পুরোটাই ভিজে আছে। চোখে তার এক ধরনের ক্ষিপ্ততা। তাই বা আশপাশ তাকালো মিসেস খন্দকারকে এড়িয়ে। যখন কাউকে দেখতে পেল না তখন গম্ভীর মুডে বলে উঠল, আপনার বাসার বারান্দায় কি মেইন রাস্তা দেখা যায়? মিসেস খন্দকার অপ্রস্তুত ভঙ্গিতে মাথা নাড়ালেন। ঠিক সেই মুহূর্তে তাইবার চোখ পড়ল সেই ছেলেটার দিকে, যাকে সে নিচ থেকে দেখতে পেয়েছিল। পরনে হাঁটু অবধি কালো রঙের প্যান্ট আর টি শার্ট। তাইবা আঙ্গুল তুলে চোখ গরম করে বলল, এই যে মিস্টার, চোখ নেই আপনার? মেইন রাস্তায় কিছু ফেলার আগে দেখবেন না কে যাচ্ছে না যাচ্ছে? চোখে তো ওই মোটা ফ্রেমের চশমাটাও দেখতে পান না নাকি? ছেলেটা এবার আর চুপ না থেকে তেড়ে এলো। সেও একই ভঙ্গিতে আঙ্গুল তুলে বলল, এই মেয়ে, তখন থেকে দেখছি কথা বলেই যাচ্ছেন, পানিও তো পড়েছে। এমন তো না যে উপর থেকে ড্রেনের ময়লা তুলে এনে ফেলেছি। মিসেস খন্দকার একবার ছেলের দিকে তাকাচ্ছেন তো একবার অপরিচিত মেয়েটার দিকে তাকাচ্ছেন। তিনি আসলে কি বলবেন তা বুঝতে পারছেন না। পানি ফেলে আবার মুখে মুখে তর্ক করছেন। বড্ড অভদ্র মানুষ তো আপনি। ছেলেটা কপালে ভাঁজ ফেলে গম্ভীর চিত্তে বলল, বাড়ি বয়সে আপনি যে তর্ক করছেন এটা মনে হয় খুব ভদ্রতা? দেখুন, নিজে তো একে ভুল করেছেন, এখন আর গলাবাজি করবেন না, ক্ষমা চান আমার কাছে। মিসেস খন্দকার এবার তাইবার দিকে তাকিয়ে নরম গলায় বললেন, কি হয়েছে একটু বলবে ক্লিয়ার করে? তাইবার থেকে উত্তরের আশা না করে নিজের ছেলের দিকে তাকালেন। কি করছিস কি? এভাবে তর্ক করছিস কেন? ছেলেটা মায়ের দিকে তাকিয়েও কিছু বলল না, চুপ করে অন্যদিকে তাকালো। ছেলেটা এমনভাবে মুখ ঘোরালো যেন তার সাথে যে তাইবা কথা বলছে তার বোঝাই যাচ্ছে না। তাইবা আরও কিছু বলতে নেবে তার আগেই তার ফোন বাজতে লাগলো। তাইবা কথা থামিয়ে ফোন বের করে কানে ধরতেই চেহারার রং পাল্টে গেল তার। সে কিছু না বলেই কল কেটে সেখান থেকে রওনা হলো। তাইবাকে যেতে দেখে
কপাল কুঁচকে খানিকক্ষণ চেয়ে রইল ছেলেটা। পরক্ষণে দরজা থেকে সরে এসে গুনগুন করতে করতে চলে গেল নিজের রুমে। মিসেস খন্দকার কিছুই বুঝতে পারলেন না। খানিক আগে ঝড় উঠেছিল, এখন আবার পিনপতন নীরবতা। সেসব ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি দরজা লাগিয়ে নিজের কাজে গেলেন। তাইবা হন্তদন্ত পায়ে হাঁটা দিল। অস্থির চিত্তে মেয়েটা চারপাশ দেখছে শুধু। গলা শুকিয়ে আসছে যেন ক্রমেই। একটা রিকশাও নেই, যা আসছে সবগুলোতেই মানুষ। হাত ঘড়িতে দেখল সে 5:40 বাজে। হাসপাতালে যেতে হবে তাকে, যেতে মিনিমাম 20 মিনিট লাগবেই। তাইবা কিছু না ভেবে হাঁটার গতি বাড়ালো। হাঁটছে বললে ভুল হবে, রীতিমতো দৌড়াচ্ছে সে। শরীর বেয়ে ঘাম পড়ছে টুপটাপ। ঘাম দিয়ে হিজাবের যে অংশ দিয়ে মুখ বাঁধা, সে অংশ ভিজে উঠেছে। খানিকটাই এগোতে একটা রিকশা পেল সে। কথা না বাড়িয়ে রিকশায় উঠে পড়ল। পাক্কা 25 মিনিট পর তাইবা হাসপাতালে পৌঁছালো। ভাড়া মিটিয়ে কোনো মতে তার পরিচিত কেবিনটায় প্রবেশ করল। সাদা বিছানার ছোট রুমটায় গোমট ভাব ছড়িয়ে আছে। তার মাঝেই সাদা চাদরে আবৃত বিছানায় শুয়ে আছে একটা মহিলা। মুখে এক প্রকার ফ্যাকাশে ভাব, শরীরে মাংস বলতে কিছু নেই বললেই চলে। চোখের পাশে দাগ হয়ে গেছে পানির, তবে পানি নেই। বয়স কি হবে? এই 45 বা তারও কম, কিন্তু অবস্থা দেখলে মনে হবে আরও বেশি হয়েছে। মহিলাটা ঘুমাচ্ছে। ঘুমানোর কথা না, হয়তো ঘুমের ওষুধ পড়েছে আবারও। তাইবাকে দেখে পাশে দাঁড়ানো নার্সটা ধীর কণ্ঠে বলে উঠল, কেবলই ঘুম পাড়িয়ে দিলাম, তাছাড়া সমস্যা করছিল। তোমাকে খুঁজছিল অনেকক্ষণ ধরে, তাই এক প্রকার বাধ্য হয়ে তোমাকে কল করেছিলাম। তাইবা ক্লান্ত পায়ে এসে বসল বেডের পাশে টুলটাতে। মহিলাটার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। নার্স তাইবার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। তাইবা অনেকক্ষণ পলকহীনভাবে তাকিয়ে রইল মহিলাটার ফ্যাকাশে মুখটার দিকে। মহিলাটা তাইবার খালা হয়। দীর্ঘ 8 বছর ধরে হাসপাতালে দিন কাটাচ্ছেন উনি। ওনার নাম তাসফিয়া আহমেদ। তাইবা তাসফিয়া বেগমের ডান হাতটা নিজের 2 হাতের মাঝে মাঝে নিয়ে তার ঠেকালো কপালে। নিজের শক্ত আবরণ থেকে বের হয়ে হুট করে তাইবা হু হু করে কেঁদে উঠল। ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করল সে, তবুও চোখের পানিগুলোকে যেন এখানে এসেই বেইমানি করে তার সাথে। মামুনি, তুমি কবে ঠিক হবে বলো তো? দেখো, আমি এখনও তোমাকে ছাড়া থাকতে পারি না। দম বন্ধ লাগে আমার। দেখো, আমার পাশে তো তুমি, নানিমুনি আর তামিম ভাই ছাড়া কেউ নাই। দেখো, তোমার প্রিন্সেস কান্না করছে। তুমি বকবে না আমাকে মামুনি? আম্মু তো পালালো আমাকে না জানিয়েই। আর তাইবা মাথা দুপাশে নাড়ালো, দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরল মেয়েটা। মামুনি, 8 বছর হতে চলো তোমার এমন অবস্থা। একবার কি আমার কথা ভেবে নিজেকে ঠিক করতে পারো না? আচ্ছা, আমার কথা নাইবা ভাবলে তোমার ছেলের কথা তো ভাববে। সে তো সব কিছু মিলিয়ে হাঁপিয়ে উঠেছে। তাইবা তাসফিয়া বেগমের হাত ছেড়ে উঠে দাঁড়ালো। এখন উঠতে হবে তাকে। যাওয়ার আগে ব্যাগ থেকে একখানা কাগজ বেডের পাশের ছোট টেবিলটায় রাখল। যাওয়ার আগে আবারও ফিরে তাকালো তাসফিয়া বেগমের দিকে। যেতে মন না চাইলেও যেতে হবেই। ওদিকে তার নানি অপেক্ষা করছে। রান্না তাকেই করতে হয়। ঘড়িতে 7টা বাজে। হাসপাতাল থেকে বের হয়ে সে রওনা হলো বাসার উদ্দেশ্যে। মনের ফুরফুরে ভাব আগেই চলে গেছে। এখন শুধু চোখে মুখে ক্লান্তি আর বিষণ্ণতা। খানিকটা আনমনেই হাঁটছিল তাইবা। কখন যে রাস্তার মাঝে চলে এসেছে বুঝতে পারিনি। একটা পুরুষালী চিৎকারে তাইবার ভাবনায় ছেদ ঘটল। সামনে তাকাতেই থমকে গেল সে। একটা ট্রাক ছুটে আসছে তার দিকে। তাইবার পা যেন থেমে গেছে। ঠিক সেই মুহূর্তে একটা হ্যাচকাটানে কারো বুকে এসে পড়ল তাইবা। পুরুষালী শক্ত বুকটায় মাথা লাগতে তাইবা অনুভব করল লোকটার হৃস্পন্দন খুব দ্রুত চলছে। অনুভূতিগুলো ভোঁতা হয়ে গেছে মনে হচ্ছে। তাই তো এই মুহূর্তে এসেও তার হৃস্পন্দন একদম স্বাভাবিক। নিজের জগৎ থেকে ফিরতেই তীব্র ধাক্কা দিল লোকটার বুকে। সরে এলো খানিকটা দূরে। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। তাইবা তাকালো সামনের দিকে। তামিমের পরিচিত মুখটা ভেসে উঠতেই তপ্ত নিঃশ্বাস ছাড়ল। তামিম আরও একটু এগিয়ে এলো। কপালের ভাঁজ দৃঢ় করে কর্কশ কণ্ঠে বলল, রাস্তায় হাঁটতে হাঁটতে কি এত ভাবিস? আজ আমি না আসলে কি হতো? এত কেয়ারলেস কেন তুই? তাইবা স্বাভাবিকভাবে তামিমের মুখের দিকে তাকিয়ে বলল, কি আর হতো? মরে যেতাম। তোমার উপর থেকে একটা বোঝা কমে যেত। তামিম নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল তাইবার গালে। তাইবার নিচের দিকে তাকিয়ে শক্ত করে দাঁড়িয়ে রইল। গালে হাতটা পর্যন্ত ঠেকালো না। তামিম রাগে কাঁপছে রীতিমতো। আমি কখনো বলেছি তুই আমার বোঝা? কথা শিখে গেছিস খুব। 2 পাতা পরে ধরাকে সরাজ্ঞান করছিস। তাইবা চুপ করে রইল।
তামিম তাইবার দিক থেকে চোখ সরিয়ে চারপাশে তাকালো। বুকের কাছের শার্টটার দুটো বোতাম খুলে শার্ট ঝাঁকালো। ঘামে ভিজে গেছে শার্টখানা। হৃৎস্পন্দন এখনও স্বাভাবিক হয়নি তার। জোরে কয়েকটা শ্বাস নিয়ে তামিম নিজেকে শান্ত করল। তাইবা চুপচাপ মাথা নিচু করে এখনও দাঁড়িয়ে আছে। তামিম ওর হাত ধরে নরম গলায় বলল, অনেকটা দেরি হয়ে গেছে, চল বাসায় যাই। মায়ের ওখানে গিয়েছিলাম, ওনারা বলল তুই নাকি কেবলই বের হয়েছিস ওখান থেকে, তাই দেরি না করে চলে এলাম। ভালো যে এসেছিলাম, আল্লাহ বাঁচাইছে। তাইবার দিকে এক পলক তাকালো তামিম। কিছু খাবি? তাইবা মুখ ফুটে কিছু বলল না, শুধু মাথা নাড়িয়ে না বোঝালো। তামিম একটা দীর্ঘশ্বাস ফেলে বাইকে উঠে পড়ল। তাইবা কথা ছাড়াই উঠে বসল। খানিকক্ষণের মধ্যেই তারা পুরান ঢাকার একটা গলির মাঝে এসে দাঁড়ালো। একটা চারতলা বিল্ডিংয়ের দরজার সামনে বাইক থামাতে তাইবা নেমে পড়ল। ভাড়া বাসায় তারা বর্তমানে থাকছে। শেওলা ধরা পুরনো একটা বাসা, আলো বাতাস তেমন একটা আসে না। তবুও মাস শেষে বাসার ভাড়া দিতে তামিমের অনেকটাই বেগ পোহাতে হয়। ওরা তিনতলার দক্ষিণ পাশটায় থাকে। 3 রুমের ছোট্ট বাসাটা তাইবাই গুছিয়ে রাখে। তামিম বাইকটা গেটের ভেতরে নিয়ে রাখল। তাইবা আগেই চলে গেছে। বাইকের চাবি পকেটে রেখে তামিমও সিঁড়ি বেয়ে উঠতে লাগল। দরজায় কড়া নাড়িয়ে বেশ কিছুক্ষণ দাঁড়াতে হলো তাইবার। ওর নানি বয়স্ক মানুষ, আসতে একটু সময় তো লাগেই। দরজা খুলে নাতনিকে দেখে রানু বেগম একগাল হেসে বললেন, তোর অপেক্ষায় কতক্ষণ ধরে বসেছিলাম জানিস? তাইবা ভেতরে ঢুকতে ঢুকতে স্বাভাবিকভাবেই বলল, মামনির কাছে গিয়েছিলাম, সেখানেই দেরি হলো। দরজা লাগিয়ে দিও না তামিম ভাই, আসছে। রানু বেগম তাইবার কথা মতো দরজা না লাগিয়ে তাইবার পেছন পেছন সোফায় এসে বসলেন। হাতুর ব্যথাটা বেশ বেড়েছে কয়েকদিন যাবৎ। হাঁটুতে হাত দিয়ে তাইবার দিকে তাকালেন। মেয়েটা নিকাব খুলে পানি খাচ্ছে। মুখের দিকে তাকালেন রানু বেগমের নিজের মেয়ের কথা মনে পড়ে যায়। মেয়েটার মুখে কি মায়া টানে আল্লাহ দিছে। এই মেয়েটার দিকে তাকালেই বড্ড মায়া লাগে তার। কতই বা বয়স হবে, সবে ভার্সিটিতে উঠেছে। এখনই তার বাবা মা নেই। এতিম সন্তান সে আরও আগেই হয়েছে, তাই হয়তো এত মায়া লাগে মেয়ের জন্য। তামিম ভেতরে ঢুকতেই দেখল নানি হাঁটুতে হাত ঘষছে। নিজের জুতো জোড়া পা থেকে খুলে দরজাটা লাগিয়ে দ্রুত নানির পায়ের কাছে গিয়ে বসল তামিম। আবার কি হাতুর ব্যথাটা বেড়েছে নানু? রানু বেগমের ভাবনায় ছেদ ঘটল। তিনি একগালে সে তামিমের মুখের দিকে তাকালেন। ডান হাত তামিম সিল্কি চুলগুলোতে রাখলেন। না রে, আমি ঠিক আছি, ফ্রেশ হয়ে আয় তো, তাড়াতাড়ি ভাত ভর্তা করেছি, খাবো 3 জনে মিলে। তাইবা কপালে ভাঁজ ফেলে নানুর দিকে তাকালো। কড়া গলায় বলল, তোমাকে কে রান্না করতে বলেছে? আমি কি আসতাম না? রানু বেগম আমতা আমতা করতে লাগলেন। তামিম সেদিকে তাকিয়ে ব্যাপারটা বুঝতে পেরে নরম গলায় বলল, তুই রুমে গিয়ে ফ্রেশ হ, নানু আর করবে না, এটাই লাস্ট বার। কি বলো নানু? রানু বেগমের দিকে তাকিয়ে বলল তামিম। তামিমের কথায় রানু বেগম দ্রুত মাথা নাড়ালেন, যার অর্থ হ্যাঁ, সে আর করবে না, এটাই লাস্ট। তাইবা মুখ বাঁকিয়ে চলে গেল। সে জানে এই মহিলা কথা শোনার মানুষ না, সে আরও একই কাজ করবে। তাইবা যেতে তামিম আঙ্গুল তুলে কপালে ঘষে বলল, নানু আমি না থাকলে কিন্তু তোমার খবর হয়ে যেত। এত বকা খাওতা কেন করো বলো তো? রানু বেগম হাসলেন। তামিম একটা তপ্ত নিঃশ্বাস ছেড়ে চলে গেল নিজের রুমে। তাইবার রুমে গিয়ে বোরখা হিজাব খুলে ফ্রেশ হতে গেল। দ্রুত ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে সব কিছু গুছিয়ে নিল। চুলগুলো হাত খোপা করে ওড়না ঠিক করে খাবারগুলো টেবিলে নিয়ে এলো। মুরগির তরকারি আগে রান্না করে রেখেছিল। গরম ভাতের সাথে আলু ভর্তা বানিয়ে রানু বেগম আর তামিমকে ডাক দিল। তামিম ঝটফট প্লেট নিয়ে বসে পড়ল। তাড়াতাড়ি খেতে দিত, প্রচণ্ড ক্ষুধা লেগেছে। তাইবা ভাত তুলে দিল। রানু বেগমের খাবার এগিয়ে দিয়ে নিজেও বসে পড়ল। খাবারের পর্ব শেষ করে তাইবা সব কিছু গুছিয়ে রুমে গেল। রুমের লাইট না জ্বালিয়েই ধীর পায়ে বারান্দায় চলে গেল। বৃষ্টি শুরু হয়েছে একটু আগেই। 2 দিন প্রচণ্ড গরমের পরে এই বৃষ্টিটা দরকার ছিল। তাইবা একদৃষ্টিতে তাকিয়ে রইল সামনের দিকে। তুমুল বর্ষণে শহরের অলিগলিতে পানি জমে গেছে। বৃষ্টি হলে এই এক সমস্যা, তবু রাত হতে তেমন অসুবিধে হচ্ছে না। ঘড়ির কাঁটায় রাত 1টা ছুঁই ছুঁই। চারপাশে বৃষ্টির শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না তেমন। এর মাঝে সরকারি হাসপাতালের পেছনে নির্জন জায়গায় গুটি কয়েক মানুষ মিলে মাটি খুঁড়ছে। তার মাঝে একজন তাড়া দিয়ে বলে উঠল, তাড়াতাড়ি কাজ কর, কেউ দেখলে সমস্যা হবে। একজন হেসে বলল, আরে ভাই, এই বৃষ্টিতে কি আইব এনে? এর মাঝে একটা মেলি কণ্ঠ ভেসে আসতেই লোকগুলো চমকে উঠল। চমকিত হয়ে তাকাতেই মেয়েটা আবারও বলে উঠল, কে ওখানে? লোকগুলো একজন আরেকজনের দিকে তাকালো। তাদের মধ্যে থেকে একজন বলে উঠল, ম্যাডাম,
আমি মন্টু। আপনি এনে আইছেন কেন? আপনি ভিতরে যান। মেয়েটা বৃষ্টির কারণে কিছু দেখতে পাচ্ছি না ঠিক মতো। ও মন্টু, আমি বাসায় যাব, গাড়ির ব্যবস্থা করো তো। আচ্ছা ম্যাডাম, আমি আনতাছি। মেয়েটা চলে গেল। লোকগুলো তপ্ত নিঃশ্বাস ছাড়ল। মন্টু হেসে হেসে বলল, সমস্যা নেই রিমা ম্যাডাম, কিছু দেখতে পায় নাই। হুট করে বেলি ফুলে কড়া গন্ধ নাকে এসে আঘাত করতে লাগলো। একজন আরেকজনের সাথে ফিসফিস করতেই পানির মধ্যে কাউকে দৌড়ে আসতে দেখা গেল। পানিতে দৌড়ানোর ফলে একটা শব্দ তৈরি হচ্ছে, যা এ অবস্থায় বেশ লোমহর্ষক পর্যায়ে চলে গেছে। চারজনই কপালে ভাঁজ ফেলে তাকালো। লোকটা এত জোরে দৌড়াচ্ছে যে জমে থাকা পানিগুলো বেশ ওপরে ছিটকে উঠছে। অন্ধকারের চোখের পলকে ওই চারজনের সামনে এসে দাঁড়ালো সুঠাম দেহি এক পুরুষ। আবছা আলোতে লোকটা স্পষ্ট দেখা যাচ্ছে না, তবুও মন্টু সহ বাকিরা কাঁপাকাঁপি শুরু করে দিল। তা দেখে হয়তো সামনের লোকটা বেশ খুশি হলো। মন্টু কাঁপা গলায় বলল, ভাই, আপনি এনে? সাইফ একগাল হাসল। মন্টুর কাঁধে একটা চাপড় দিয়ে বলল, কেন রে শালা, আমারে দেখি বুঝি তোরা খুশি হসনি? আমি কিন্তু তগর দেখে মেলা খুশি হয়েছি। মন্টু হাসার চেষ্টা করতেই পাশ থেকে কাশিম বলল, ভাই, আমরা অনেক খুশি হয়েছি। এতদিন পরে আপনি বাসায় না গিয়ে এখানে আসছেন যে? সাইফ আবারও হাসল। এবার জোরে জোরে হাসতে লাগলো। সাইফ হাসলে মন্টুদের মুখে হাসি নেই, বরং ভয়ের ছাপ স্পষ্ট। সাইফ পাঞ্জাবির পকেটে হাত রাখতেই কাশিম বলে উঠল, ভাই ভাই, আপনি দেখেন আমরা কিছুই করছি না, আমাদের ক্ষমা করে দেন, আমরা আপনারে না বলে কিছু করব না। সাইফ পকেট থেকে একটা গান বের করে কপালে ঘষতে ঘষতে হাসল। আরে পাগলা, তোরা হয়তো আমার চরিত্র ভুলে গেছিস এতদিনে। আমি ইহসান সাইফ, আমি কাউকে দ্বিতীয় সুযোগ দেই না। বলেই 4টা গুলি করে দিল চারজনকে। চারজনই অবাক হওয়ারও সুযোগ পেল না। তার আগেই ধপাস করে পড়ে গেল খুঁড়ে রাখা কাদার মধ্যে। কাদায় মিশানো পানিগুলো দিয়ে ঢেকে যেতে লাগলো তাদের দেহ। সাইফ সেদিকে তাকিয়ে বাঁকা হাসল। রক্ত আর কাদা পানি একসাথে মিশে ভেসে যাচ্ছে। সেদিকে একদৃষ্টিতে তাকিয়ে সাইফ নিজের কপালে পড়ে থাকা ভেজা চুলগুলো হাত দিয়ে ঠেলে পেছনে রাখল। আবারও দৌড়ে যেতে লাগলো নিজের গন্তব্যে। নীরব পরিবেশে ক্রমেই হারিয়ে যেতে লাগলো সাইফের লম্বাটে দেহটা। তাইবা বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখল। চোখটা লেগে এসেছে, তাই ওর অপেক্ষা না করে সে পা বাড়ালো রুমের দিকে। রুমের ফ্যানটা আস্তে করে ছেড়ে কমফোর্টার জড়িয়ে শুয়ে পড়ল। ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় তাইবার চোখে একরাশ ঘুম নেমে এলো। তাইবা ঘুমাতেই তামিম রুমের ভিতর আসলো। ধীর পায়ে বিছানার কাছে এসে হাঁটু গেড়ে বসল। তাকালো তাইবার ঘুমন্ত মুখের দিকে। গালে বাম হাত ঠেকিয়ে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল তাইবার দিকে। ধীর গলায় বলতে লাগলো, তুই এমন কেন বলতো? আজ তোর কিছু হয়ে গেলে আমার কি হতো বলতো? কতটা ভয় পেয়েছিলাম আমি, জানিস তুই? এক মুহূর্তের জন্য মনে হয়েছিল নিজের আত্মাকে হারিয়ে ফেলেছি। তুই কিভাবে বললি যে তুই আমার বোঝা? একটা তপ্ত নিঃশ্বাস ছেড়ে উঠে পড়ল তামিম। তাইবার গায়ের কমফোর্টারটা ভালো করে টেনে দিয়ে চলে গেল রুম ছেড়ে। রুম থেকে বের হতেই মুখোমুখি হলো রানু বেগমের। রানু বেগমকে দেখে কিছুটা চমকালেও নিজেকে স্বাভাবিক করে বলল, নানু, তুমি এখানে? রানু বেগম পানির বোতল দেখিয়ে বললেন, পানি নিতে এসেছিলাম। তুই এখনো ঘুমাসনি যে? তামিম একটা তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, আসলে আমার একটা বই তাইবের কাছে ছিল, সেটা নিতে এসে দেখি ও ঘুমিয়ে পড়েছে, তাই নিজের রুমে ফিরে যাচ্ছি। তুমি গিয়ে শুয়ে পড়ো। রানু বেগম চলে গেলেন। তামিমও চলে গেল নিজের রুমে। রুমে সে চেয়ার টেনে বসলো টেবিলে। টেবিল ল্যাম্প জ্বালিয়ে বসালো একটা ডায়েরি নিয়ে। ছোটবেলা থেকে এই অভ্যাসটা আছে তামিমের। নিজের মনের কথাগুলো ডায়েরির পাতায় বন্ধ করে রাখে সে। আগে আম্মুকে বলতো, কিন্তু বর্তমানে তো সেটাও হয়ে ওঠে না। নিজের অনুভূতিগুলো লুকিয়ে ফেলতে পারে সহজে। বাসার আপনজন ছাড়া সে কারো সাথে তেমন একটা কথা বলে না। চুপচাপ শান্ত প্রকৃতির মানুষ সে। ঝামেলা সবসময় এড়িয়ে চলতে পছন্দ করে। তামিম আজকের তারিখটা লিখে আজকের ঘটে যাওয়া সব কিছু ধীরে ধীরে ডায়েরি বন্ধ করতে লাগলো। লেখা শেষে ডায়েরি টেবিলে ড্রয়ারে রেখে লক করে রাখলো। একটা উপন্যাসের বই নিয়ে বিছানায় বালিশ দিয়ে হেলান দিয়ে বসলো। হুমায়ুন আহমেদের লেখা অন্নভুবন উপন্যাসটা বর্তমানে সে পড়ছে। বই পড়া তার কাছে এক ধরনের নেশা। সময় পেলে সে বই নিয়ে বসে। আগে ওর মা এই জন্য অনেক বকতেন, কিন্তু সে কখনোই এই অভ্যাস ত্যাগ করতে পারেনি, পারবে বলে মনেও হয় না। চোখে চিকন ফ্রেমের চশমাটা ঠিক করে পড়তে লাগলো সে। সকালের ব্রেকিং নিউজ, সরকারি হাসপাতালের পিছনে রক্তাক্ত 4টা লাশসহ বেশ কিছু দেশি অস্ত্র পাওয়া গেছে।
ধারণা করা গেছে গভীর রাতে সেই 4জন লোক অস্ত্রগুলো লুকাতে এসে খুন হয়েছে। 4জনের মধ্যে 3জনই হাসপাতালের কর্মচারী বলে জানা গেছে। একজন অপরিচিত লোক আছে, যার পরিচয় এখনো পাওয়া যায়নি। তাইবা রুটি চিবোতে চিবোতে খবরটা দেখে চ্যানেল পাল্টালো। সকালে বৃষ্টির বেগ না কমায় ভার্সিটির পথে সে যাবে না বলে মনস্থির করেছে। তাই তো ভাবলেশীনভাবে তখন থেকে রুটি চিবিয়ে যাচ্ছে আর টিভির চ্যানেল পাল্টাচ্ছে। খারাপ লাগছে না তেমন একটা, কারণ তার ফোন বর্তমানে চার্জে বসে নাচতেছে। এর মাঝে একটা নেভি ব্লু রঙের ফলমার শার্ট আর খাকি কালার প্যান্ট, চোখে চিকন ফ্রেমের চশমা, কাঁধে অফিস ব্যাগ ঝুলিয়ে একদম ফিটফাট হয়ে সে রওনা হচ্ছে দেখে তাইবা কপালে ভাঁজ ফেলে তাকাতেই তামিম বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে তাইবার মাথায় গাঁটটা বসিয়ে বলল, এমন করে তাকিয়ে আছিস কেন? তুই এই বৃষ্টির ভেতরে অফিস যাবি? তামিম হাসল। কিছু টাকা তাইবার হাতে দিয়ে বলল, চাকরি মানে চাকর রে পাগলি, যেতে তো হবেই। সাবধানে থাকিস আর নানুকে দেখিয়ে রাখিস। বাহিরে বের হওয়া লাগবে না। আজ বৃষ্টি থামবে বলে মনে হয় না। তাইবা মাথা নাড়াতে তামিম একগাল হাসি দিয়ে উঠে দাঁড়ালো। তামিমের পিছু পিছু দরজার কাছে গিয়ে দাঁড়ালো তাইবা। তামিমের হাতে ছাতা ধরিয়ে দিতেই তামিম সেটা নিয়ে সিঁড়ি বেয়ে নেমে গেল। তাইবা দরজা লাগিয়ে রান্নাঘরে গেল চা বানাতে। কড়া করে 1 কাপ চা নিয়ে বসবে সে বারান্দায়। এই ভাবনায় সে চা বানাতে লাগলো। চা বানিয়ে রানু বেগমের ঘরের দিকে টুকি দিল একবার। রানু বেগম বসে বসে সেলাই করছিলেন। তা দেখে তাইবা নিজের রুমে চলে গেল। বৃষ্টি জোরে বিধায় আর বারান্দায় যাওয়া হলো না। রুমের ছোট্ট জানালাটা খুলে দাঁড়ালো। বৃষ্টির পানি ছিটকে ছিটকে আসছে তার চোখে মুখে। জানালাটা বন্ধ করলো না আর, আসতে দিল বৃষ্টির কণাগুলোকে। চায়ের কাপে চুমুক বসিয়ে গলির মাথার দিকে তাকাতে দেখল তামিম এখনও সেখানেই দাঁড়িয়ে আছে। তাইবা একটা দীর্ঘশ্বাস ফেলল। চার্জ থেকে ফোনটা খুলে তামিমের নাম্বারে কল করলো। 2বার রিং হতে রিসিভ হলো। কি বলবি বল? তাইবা গম্ভীর গলায় বলল, উঠে আসো ওপরে। অফিসে বলে না হয় একটু পরেই যাবে। এখন যেতে পারবি না এমন অবস্থায়। পরে জ্বর ঠান্ডা লাগিয়ে আরও সমস্যা হবে। তামিম একটা দীর্ঘশ্বাস ফেলে কল কেটে দিল। তাইবা ফোনটা বিছানার উপরে রেখে গেল দরজা খুলতে। সে জানে তামিম ফিরে আসবে। তাইবার ভাবনার মতোই তামিম ফিরে এলো। অনেকাংশ ভিজে গেছে সে। তাইবাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তামিম হাসল। আজ আর যাব না বুঝলি? কল করেছিলাম, ম্যানেজার সাহেবকে বললেন এই অবস্থায় আর যেতে হবে না। তাইবা মুখ বাঁকিয়ে চলে গেল। তামিম মাথা চুলকে রুমে গেল। তাইবা রুমে গিয়ে পড়ার টেবিলে বসলো। সকাল 10টার মতো বাজে। এই 2 ঘন্টা পড়তে হবে তাকে। সেবার অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে বদরুন্নেসা কলেজে। পাবলিক ভার্সিটিতে পড়ার ইচ্ছা থাকলেও চান্স হয়নি তার। পড়াশোনা নিয়ে বেশ সিরিয়াস হওয়া সত্ত্বেও ভাগ্যের কাছে হেরে গেছে সে। তাতে কি সে ভেঙে পড়েছে? না, একদম না। তার ইচ্ছা সে প্রফেসর হবে। নিজের স্বপ্ন নিয়ে সে ব্যস্ত। কে কি বলল বা কে কি মনে করলো তাতে তার কিছু যায় আসে না। তাইবা পড়ছিল, হুট করেই তার মনে পড়ল সকালে নিউজটার কথা। আচ্ছা, ওই 4জনকে কে মারল? আর সেখানে অস্ত্রগুলো বা কোথা থেকে এলো? বিষয়টা নিয়ে ভাবতে না চাইলেও মাথার মধ্যে ঘুরঘুর করছে হাজারো প্রশ্ন। তাইবা কলম কামড়াচ্ছিল আর ভাবছিল। তখনই সেখানে এসে হাজির হলেন রানু বেগম। তাইবার দিকে ভ্রুকুচকে তাকিয়ে বললেন, কী রে, কি হয়েছে? কি এত ভাবছিস তখন থেকে? নানুর কথায় ভাবনায় ছেদ ঘটল তাইবার। মনে ভিতরকার ভাবনাগুলো ঝেড়ে ফেলে মুচকি এসে বলল, ভাবছিলাম তোমাকে আরেকটা বিয়ে দেব। তারপর তুমি আর তোমার নতুন বর মিলে হানিমুনে যাবে সাজে। তুমি লাল টুকটুকে একটা গাউন পরে বারান্দায় দাঁড়িয়ে মেঘ দেখবে, আর তোমার বর তোমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকবে। উফ, কি যে রোমান্টিক ব্যাপার! ভাবতেই আমার লজ্জা লাগছে। নানু তাইবার মাথায় গাঁটটা বসিয়ে ফুঁসতে ফুঁসতে বললেন, তোর সাহস তো কম না ছিমড়ি। আমার উনি আজ থাকলে তোরে তুলে আছাড় দিত। উনি আমার সাথে কেউ কথা বললে রাগ করতেন। আর তুই আমারে অন্য ব্যাটার সাথে বিয়ে দিতে চাস? বেশি পেকেছিস, তোরে বিয়ে দিতে হবে। তাইবা হাসল। নানুর গাল টেনে বলল, আহা, কত ভালোবাসাই না ছিল। আমার বিয়ের ভাবনা বাদ দাও তো। নানা জানের মতো কাউকে পেলে তবে বিয়ে করব। নানু হেসে তাইবার থুতনিতে হাত রাখলেন। আমার সতীন হর দেখি বহুত শক্তর ছিমড়ি। তাইবা হাসল, কিছু বলল না আর। তামিম দরজার পাশে দাঁড়িয়ে আলতো হাসল। নিজ মনেই বিড়বিড়ালো, নানা জানের থেকেও বেশি ভালোবাসবে তোকে। আবারও হেসে পা বাড়ালো রান্নাঘরের দিকে। আজ খিচুড়ি, ডিম আর বেগুন ভাজা করবে। মোটামুটি রান্না সে পারে।
বৃষ্টি বৃষ্টি আবহাওয়া আছে, আজকে না হয় সে রান্নাই করবে। শখের বসে মায়ের কাছ থেকে রান্না করা শিখেছে সে। রান্নাঘর থেকে টুকটাক আওয়াজ পেয়ে তাইবা রান্নাঘরে আসতেই দেখতে পেল তামিম একটা স্যান্ডো গেঞ্জি আর 3/4 প্যান্ট পরে খুন্তি চালাচ্ছে। তাইবা এগিয়ে গিয়ে বলল, কি করছো? তামিম কিছুটা ব্যস্ত ভঙ্গিতেই বলল, তুই গিয়ে পড়তে থাক, আজ রান্না আমি করব। তাইবাকে না গিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তামিম ভ্রুকুচকে বলল, তোকে যেতে বলেছি। তাইবা একটা তপ্ত নিঃশ্বাস ছেড়ে চলে গেল। দুপুরের খাবার শেষ করে নিজের রুমে আসতেই তামিমের ফোনটা বেজে উঠল। আননোন নাম্বার দেখে প্রথমে ধরল না, কিন্তু অনবরত বাজতে লাগলো দেখে বাধ্য হয়ে ফোন রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে ওর বন্ধু রাসেল বলল, বিকেলের দিকে একটু ভার্সিটির পেছনে টং দোকানে আসিস। তামিম বিছানায় টান টান করে শুয়ে বলল, হঠাৎ? আয়, পরে বলছি। বৃষ্টি কমলে যাবনি? আসিস, আমরা সবাই ওখানেই থাকব। সব বাদ দিয়ে আজকের দিনটায় ওদের ঠিক করতে হবে। যে বৃষ্টি হয়েছে, রাস্তায় পানির অভাব নাই। রাসেল বিরক্ত নিয়ে বলল, চুপচাপ আয়। আবিরের না হওয়া বইয়ের বিয়ে ঠিক হয়েছে, আমাদের কিছু করতে হবে এই নিয়ে। আগে বলবি না এসব হয়েছে? আমি যাবনি। তামিম কল কেটে একটা লম্বা ঘুমের প্রস্তুতি নিল সে। বিকেলের দিকে টং দোকানে বসে চা খাচ্ছে তামিম, রাসেল, আবির আর নীরব। বর্তমানে তাদের আলোচনার বিষয় হচ্ছে আবিরের প্রেমিকা ঈশাকে নিয়ে। ঈশার বাবা একজন বড় ব্যবসায়ী, সে তার বন্ধুর ছেলের সাথে ঈশার বিয়ে ঠিক করেছে। এদিকে আবির সবে 2 মাস হলো একটা স্কুলে পড়ানো শুরু করেছে। আবির তো দেবদাস হয়ে বসে হাই হাই করছে। আবিরের এই দেবদাসের মতো হাই হাই করা দেখে ওরা 3জন হাসবে নাকি কাঁদবে তা ঠিক বুঝতে পারছে না। রাসেল আবিরের পিঠ চাপড়ে বলল, তোর বাবা মাকে জানিয়েছিস? আবিরের সোজাসাপটা উত্তর, না, এখনও জানায়নি। তামিম এবার বেশ বিরক্ত হলো, তো কখন জানাবি ঈশার বিয়ের পর? আগে নিজের বাপ মারে মানা বেটা, বিয়ের প্রস্তাব নিয়ে যা। ঈশার বাপের সঙ্গে কথা বল। এমন করে বসে থাকলে ঈশার বিয়ে কিভাবে তোর সাথে হবে? তুই গিয়ে আমার বাপরে বল না। আমার বাপরে চিনিস না বেটা, জানিস না? বাপের সামনে কথা বলতে গেলে আমার আত্মার পানি শুকিয়ে যায়। তামিম সহ বাকিরাও এবার ভাবনায় পড়ল। তখনই পাশ থেকে একটা পুরুষালী কণ্ঠ ভেসে আসলো। প্রেম করার সময় মনে ছিল না যে এই কথা নিজের বাবার সামনে গিয়ে বলতে হবে? আবির সহ সবাই পিছু ফিরে তাকালো। তাদের ঠিক উল্টো দিকে মুখ করে বসে আছে একটা লোক। পরনে তার সাদা রঙের পাঞ্জাবি, ঘাড় ছুঁই ছুঁই চুল, বলিষ্ঠ দেহ। তাদের ঘুরতে দেখে লোকটাও ঘুরল। এবার তার মুখটা দৃশ্যমান হলো। শ্যামবর্ণের এক হাস্যোজ্জ্বল পুরুষ, গভীর চাহনি, খয়েরি রঙের সিগারেটে পোড়া ঠোঁট, দাড়ি গোফে গাল ঢাকা, ঠোঁটের কোণে জ্বলন্ত সিগারেট। আমাকে পর্যবেক্ষণ করা হলে আমি তোমাদের সাহায্য করতে পারি। লোকটার কথায় ওরা চোখ সরালেও তামিম চোখ সরালো না। কেন যেন বেশ চেনা চেনা লাগছে। মনে হচ্ছে আগেও লোকটাকে দেখেছে সে। লোকটা এবার বসে থাকা চেয়ারটা তাদের দিকে আরেকটু টেনে এনে বলল, দেখো, ভালো যখন বেসেছ তখন সাহসী তোমাকে হতেই হবে। তার আগে বলো, তুমি কি ওই মেয়েকে ছাড়া থাকতে পারবে কি না? হ্যাঁ বা না উত্তর দিবে। আবির কোনো সংশয় ছাড়াই বলে উঠল, আমার ঈশাকেই লাগবে। এই তো পুরুষ মানুষের কথা। প্রথমে তুমি গিয়ে পরিবারকে মানাও, যদি না মানে তবে পালিয়ে যাও। লোকটার কথায় চোখ বড় বড় হয়ে গেল আবিরের। লোকটা তা দেখে হাসল। আবিরের পিঠ চাপড়ে বলল, রিল্যাক্স, আগেই তো পালাতে বলছি না। আগে মানানোর চেষ্টা করো, যদি না মানে তবে প্ল্যানটা একটু ভাববে। আবির কিছু বলতে নেবে তার আগেই তামিম বলে উঠল, আপনাকে কেন যেন চেনা চেনা মনে হচ্ছে। লোকটা এবার চোখ ফিরিয়ে তামিমের দিকে তাকালো। আবারও ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, রুহুর জগতে হয়তো একসাথে ছিলাম। লোকটা হেয়ালি কেন যেন পছন্দ হলো না তামিমের। অদ্ভুত লাগছে তার লোকটাকে। তবুও চুপ করে রইল। লোকটা এবার উঠে দাঁড়িয়ে বলল, প্ল্যানে কাজে না আসলে আবার এখানে এসো, আমি তোমাদের সাহায্যের জন্য আছি। বলেই কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে লোকটা ঘাড় দুই পাশে 2বার কাত করে সোজা করে সামনের দিকে চলে গেল। তামিম তার গমন পথের দিকে কপাল গুটিয়ে তাকিয়ে রইল। এরই মাঝে রাসেল বলল, আবির, আজকে রাতে আঙ্কেলকে তাহলে সাহস করে বল। আবির মাথা নাড়ালো। রাত 8টার দিকে তামিম বাসায় ফিরতে দেখল ঘরের ভেতর নানু আর তাইবা ছাড়া আরও লোকজন আছে। কলিং বেল বাজাতেই এক তরুণী দরজা খুলে দিল। তামিম কপাল কুঁচকে তাকালো। কিছু না বলে চোখ ফিরিয়ে সামনে হাঁটতে লাগলো। মেয়েটি নিচু গলায় বলল, ভেতরে আসুন ভাইয়া। তামিম পাত্তা না দিয়ে গলা ছেড়ে ডাকল, তাই গো। এই তাই ও, কোথায় গেলি তুই? রানু বেগম রুম থেকে বেরিয়ে এলেন, সাথে আরেকজন মহিলা। যাকে দেখে তামিমের মুখ বিরক্তির ভাব ফুটে উঠল।
মহিলাটা তাইবার চাচি। তার মানে দরজা খুলে দেওয়া মেয়েটা নিশ্চয়ই তাইবার কাজিন। তামিম যাওয়ার জন্য পা বাড়াতে যাচ্ছিল, ঠিক তখনই চাচির কথা শুনে পা থেমে গেল তার। খালাম্মা, তাইবাকে আর কতদিন এভাবে রাখবেন? বিয়ে দিয়ে দিন। এক বাসায় প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে একসাথে থাকে, ভালো দেখায় না। বুঝতেই পারছেন, মন ঘুরতে তো সময় লাগে না। যতই হোক আপন ভাই বোন তো না। তাছাড়া আমার ছেলেটা তো। বাকিটুকু বলার আগে হঠাৎ কাঁচ ভাঙার বিকট শব্দে ঘর ভেঙে উঠল। তামিম দাঁতে দাঁত চেপে গলাটা ভারী করে বলল, তাইও যখন ছোট ছিল তখন আপনি কোথায় ছিলেন? ও যখন চুপচাপ কোণে বসে কাঁদত তখন কোথায় ছিলেন? যখন একটু আদরের, একটু সাহসের দরকার ছিল তখন আপনি কোথায় ছিলেন? তখন আমি, এই আপন ভাই না, মাত্র 10 বছরের বড় একটা ছেলে, নিজের কোলে পিঠে করে ওকে মানুষ করেছি। তখন তো মনে হয়নি ও আমার আপন বোন না। আমি আর আম্মুর ওর পাশে ছিলাম, ওর অভিভাবক ছিলাম। ওর ভালো মন্দ, ওর ভবিষ্যৎ সেসব নিয়ে ভাবার দায়িত্বও আমাদের। তাই দয়া করে এরপরে কথা বলার আগে 100বার ভেবে বলবেন। আর একটা কথা, আপনার ছেলের ব্যাপারে সবটাই আমার জানা। কী জন্য তাই ওর সঙ্গে বিয়ে দিতে চান তাও জানি। সরি টু সে, আপনার পরিকল্পনা কখনোই পূরণ হবে না। তামিমের কথায় রোম জোরে কিছুক্ষণ নীরবতা বিচরণ করলেও চাচির কটাক্ষ হাসির শব্দে সেই নীরবতার ছেদ ঘটল। বাহ ছেলে, ভালোই তো কথা বলতে পারো দেখছি। এত যখন দায়িত্ববোধ, তাহলে ওর বাপের সম্পদ এখনও খাচ্ছ কেন? তামিম এবার হেসে উঠল, বিকট এক হাসি, যার নীরব ঘরে ঝংকার তুলছে। হাসি থামিয়ে রক্তলাল চোখে চাচির দিকে তাকিয়ে বলল, আপনি হয়তো ভুলে যাচ্ছেন অ্যাকাউন্টের সব টাকা তাইবার, সেটা তার অধিকার। আমি আল্লাহ রহমতে পরিশ্রম করে খাই, তাইবার বাবার সম্পত্তি খাই না আমি। আপনাদের মুখে এই কথাগুলো বেশ হাস্যকর লাগছে না? আপনারা তো খালা খালুর করা বাড়িতেই থাকছেন। মহিলা দমে গেল। তামিম নানুর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আমার নিজের ইনকামে করা টাকায় ওদের রাতের খাবার খাইয়ে পাঠিয়ে দিও। আর যাই হোক, মেহমান বলে কথা। বলে গটিয়ে রুম থেকে চলে গেল তামিম। তামিম যেতে আয়শা মায়ের কাছে এগিয়ে বিরক্তি নিয়ে বলল, এত বছর পর এসেছো এগুলো বলতে? কোথায় কোন কথা বলতে হয় তা বুঝবে না। চাচি মেয়ের দিকে না তাকিয়েই হনহনিয়ে বাড়ির বাহিরে চলে গেল। তাই বা নামাজে বসেছিল, তামিম দরজা আটকিয়ে বসে আছে। তামিম বাসা থেকে বের হওয়ার পরেই চাচি আর আয়েশা এসেছিল। এর আগে কখনোই আসেনি। হঠাৎ করে ওদের দেখে তাই বা চমকিত হলেও আয়েশাকে দেখি তার বেশ ভালো লেগেছে। মেয়েটা ওর বাবা মার মতো হয়নি। যাওয়ার আগে ফোন নাম্বার নিয়ে গেছে। মেয়েটা তাই বা 2 বছরের ছোট। আয়েশারা 3 ভাই বোন, বড় বোনের বিয়ে হয়ে গেছে আরও আগে। স্বামী আর বাচ্চাদের নিয়ে জাপানে থাকে। বড় ভাই মাস্টার্স পরীক্ষা দেবে। রাজনীতির সাথে আষ্টে পৃষ্ঠে জড়িত সে। চরিত্রের সমস্যা সহ সব খারাপ গুণই তার আছে। আয়েশা সবার ছোট, এবার ইন্টার ফার্স্ট ইয়ারে উঠবে। তাই এবার সব কিছু নানুর কাছ থেকে শুনে একটা দীর্ঘশ্বাস ফেলল। নানু ইতিমধ্যে বেশ কয়েকবার তামিমের দরজায় কড়া নেড়েছেন, কিন্তু তামিম দরজা খোলেনি। তাইবার নানুর খাবার বেড়ে দিয়ে 1 প্লেটে ভাত আর মাছের তরকারি নিয়ে নানুকে খেতে বলেও চলে গেল এবার তামিমের দরজার সামনে। কোনো কথা ছাড়াই একবার টোকা দিতেই দরজা খুলে গেল। তাইবা তাকালো তামিমের গম্ভীর মুখের দিকে। রাগের কারণে ফর্সা মুখটা লালচে হয়ে আছে। তাইবাকে দরজা খুলে দিয়ে তামিম আবারও রুমের ভেতরে চলে গেল চুপচাপ। তাইবা এবার রুমটার দিকে তাকালো। একেবারে অন্ধকার করে রেখেছে রুমটা। রুমটা ছোট হলেও তামিম সবসময় সব কিছু গুছিয়ে রাখে। তবে আজ একটু এলোমেলো হয়ে হচ্ছে, কারণ রুমে পা রাখতে মাটিতে পড়ে থাকা কিছুর সঙ্গে পা লেগে এলো তাইবার। তাইবা তা বুঝতে না দিয়ে লাইট জ্বালিয়ে দিল। সত্যি রুমটার বেহাল দশা। বাড়িতে কাপড় জামার সহ বইগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। টেবিলে ক্যালেন্ডার ছিঁড়ে কোটি কোটি করা। টেবিল ল্যাম্পের কাচের আবরণ ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে আছে মেঝেতে। তাইবা অবাক দৃষ্টিতে তাকালো তামিমের দিকে। এমনটা তো কখনোই হয়নি। তামিম তো অত্যন্ত শান্ত প্রকৃতির ছেলে। রাগ করলে দরজা বন্ধ রাখত, কিন্তু ঘরের অবস্থা এমন করতো না। তাছাড়া তামিম তো ভালো করে জানে চাচির কথা। তাই বা ধীর পায়ে এগিয়ে গিয়ে টেবিলের উপরে খাবার প্লেটটা রাখল। আস্তে আস্তে কাপড়গুলো তুলে হ্যাঙ্গারে রাখল। বইগুলো গুছিয়ে কিনারায় রাখা ছোট্ট বুকশেলফটায় রাখল। টেবিল ল্যাম্পের দিকে এগোতে যাবে, তখনই বারান্দা থেকে তামিম হুট করে এসে তাইবার ডান হাতটা শক্ত করে ধরল। তাইবা ভ্রুকুচকে তাকালো। তামিমের মুখে এখনও সে আগের মতোই গম্ভীরতা। তোর কি মনে হয় আমি তোর বাবার সম্পত্তির জন্য তোকে আমার কাছে রেখেছি? তাইবা অবাক হলো না,
কাচের দিকে বাম হাত দিতে চাইলে সে হাতটাও তামিম নিজের পৌরুষালী হাতের মাঝে বন্ধ করে চিবিয়ে চিবিয়ে বলে উঠল, কি প্রশ্ন করেছি তার উত্তর দে। তাইবা এবার তাকালো তামিমের দিকে। ফর্সা মুখের গম্ভীরতার ছাপ বেশ গাঢ়। স্থির চোখের কালো মণিগুলো জানান দিচ্ছে ভেতরের রাক্ষস। লম্বাটির নাকটা লাল হচ্ছে ক্রমশ, সাথে তীর তীর করে কাঁপছে পৌরুষালী ঠোঁটজোড়া। স্বাভাবিকের তুলনায় বেশ অন্যরকম লাগছে। তাইবা এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নিল। শান্ত ভঙ্গিতে বলল, আমরা বরং কাল সকালে কথা বলবো। কাজগুলো পরিষ্কার করে আমি চলে যাচ্ছি। খাবারটা মনে করে খেয়ে নিও ভাইয়া। তাছাড়া নানু রাতে ঘুমাতে পারবি না তোমার টেনশনে। তামিম তাইবার হাত জোড়া আরও চেপে ধরে বলল, আমার প্রশ্নের আগে উত্তর দে স্টুপিড। তাইবা একটা তপ্ত নিঃশ্বাস ছাড়ল। যেখানে আমি লোকটাকে নিজের বাবা স্বীকার করতে চাই না, তার সম্পদ তো আমার নিজেরই না, সেখানে তুমি আবার কোথা থেকে পাবে? আমার যা টাকা আছে ওটা আমার মায়ের, আর আমি যত্ন করে রেখে দিয়েছি। তামিম তাইবার মুখ পানে তাকালো। তাইবা এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেঝের দিকে। তামিম ওর দৃষ্টি অনুসরণ করে তাকাতেই চমকে উঠল। সাদা মেঝেতে রক্তের দাগ স্পষ্ট। তাইবার পায়ে কি তাহলে লেগেছে? মুহূর্তে গম্ভীর মুখে আতঙ্ক ভর করল। অস্থির কণ্ঠে বলল, তাইও, তোর পায়ে কি হয়েছে? কাজ দিয়ে কেটে গেছে তাই না? তাইবা কিছু বলল না। তামিম তাইবাকে ধরে বিছানায় বসালো। নিজের বুকশেলফের পাশ থেকে ফার্স্ট এইড বক্সটা টেনে আনলো। পায়ের কাটার জায়গাটা ধুয়ে সাবধানে ওষুধ লাগাতে লাগাতে বলল, ব্যথা করছে? তাইবা মুখ না তুলে ধীরে মাথা নাড়ল। না, তেমন কিছু না। তামিম থেমে গেল। ওর কপাল ভাঁজ হয়ে গেল গভীর চিন্তায়। তাইবার চুপচাপ মুখ, নরম সুর, ভাইয়া বলা। এসব শব্দ আজকে কেমন কাটার মতো বুকে বিছে। সে জানে তাইবার কাছে সে শুধু একজন দায়িত্ববান ভাই। তাইবার চোখে সে কখনোই ভিন্নভাবে আসবে না। কিন্তু তবুও তার মন চায় অন্তত একবার ওকে মনের কথাটা বলতে। কিন্তু এখন তো সে নিজে অস্বীকার করেছে। সমাজের কাছে নিজের ভালোবাসাকে কখনোই সে কলঙ্কিত হতে দিতে পারে না। তার ভালোবাসা সবসময় পবিত্র ছিল। সে নিজ হাতে তাইবার বিয়ে দেবে, অন্য কোনো ছেলের হাতে তুলে দেবে। নিজের অনুভূতিকে বালিচাপা দিয়ে সে তার ভালোবাসাকে কলঙ্কের হাত থেকে বাঁচাবে। সে আগেই জানত সে ভুল মানুষকে ভালোবেসে ফেলেছে। এই ভালোবাসার পূর্ণতা দেওয়া এত সহজ না। হঠাৎ সে উঠে দাঁড়ালো। জানালার দিকে গিয়ে দাঁড়িয়ে চুপ করে রইল। পেছন থেকে তাইবা বলল, তুমি ঠিক আছো ভাইয়া? তামিম ঘুরে তাকালো না, বরং নিঃশ্বাস টেনে ধীরে বলল, তুই মন দিয়ে পড়াশোনা কর। তোর বিয়ে আমি নিজেই ঠিক করব। এমন কাউকে তোর জন্য ঠিক করব যে তোকে সম্মান করবে, ভালোবাসবে। তোর স্বপ্নের রাস্তায় তোর বিশ্বাসযোগ্য সঙ্গী হবে। তোর পাশে থাকবে সব সময়, আমার মতো না। শেষের কথাটা যেন নিজের মনের অজান্তেই বলে ফেলল তামিম। তাইবা তখন বইগুলো তুলে রাখছিল। শেষ কথাটা তাইবার কানে পৌঁছায়নি। তাইবা আবারও মাথা নিচু করে বলল, তুমি সব সময় আমার জন্য অনেক বেশি কিছু করো ভাইয়া। আম্মু থাকলে হয়তো আরও এতটা পেতাম না, কিন্তু তুমি আছো বলে মনে হয় আমি একা না। জানো, আমায় কখনোই মনে হয়নি তুমি আমার আপন ভাই না। এ কথায় তামিমের বুকটা যেন চেপে আসলো। সে ঠোঁট কামড়ে বলল, তুই যা, ঘুমা এবার, আমি খেয়ে নেব। তাইবা কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। তামিম ধীরে দরজাটা বন্ধ করল। এরপর দেয়ালের পাশে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। খাওয়ার কোনো ইচ্ছে নেই তার। মনের ভিতরে ঝড় হলে কি আর খাওয়া যায়? বসে পড়ল সে মেঝেতেই। দুই হাঁটুতে মাথা ঠেকিয়ে কাটিয়ে দিল কয়েক প্রহর। তামিম থেকে থাকলেও সময় তো আর থেমে নেই। রাত গভীর হচ্ছে। তামিমের চোখে ঘুম, পেটে ক্ষুধা কিছুই নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখল 2টা 15। নিজেকে কোনো মতে টেনে নিয়ে সে বসল চেয়ারে। টেবিলের ড্রয়ার খুলে ডায়েরিটা বের করলো। কলম বের করে কাপা হাতে লিখতে লাগলো। ডায়েরি, রাত 2টা 17 মিনিট। আজকে ওর চোখে সরলতা ছিল, আমার চোখে ছিল পাপ। এই একটা জিনিস আমাকে শেষ করে দিচ্ছে প্রতিদিন। তাইবা আমাকে ভাইয়া বলে ডাকে, আমি ঠোঁটে হেসে উত্তর দিই, কিন্তু ভেতরে ভেঙে পড়ি প্রতিবার। ও জানে না ভালোবাসা কোনো সম্পর্ক মানে না। ভালোবাসা শুধু গলা চেপে ধরেনি, নিঃশ্বাস বন্ধ করে দেয়। আমি তোর গলা ছুঁইনি কখনো, কিন্তু আমার বুকের ভেতরে তুই এমনভাবে জড়িয়ে আছিস যেমন পাঁজরের হাড়ে হাড়ে গেঁথে আছি বিষ। আমি তোকে ছুঁই না, কারণ আমি তোকে ভাঙতে চাই না। তুই যেভাবে আছিস সেভাবে তোকে ভালোবাসি। ভালোবাসা মানে দখল না, ভালোবাসা মানে দরকার হলে চোখের সামনে দাঁড়িয়ে নিজেকে অদৃশ্য করে রাখা। আজকাল রাতে ঘুম আসে না, তোকে না পাওয়ার কষ্টে কান্না আসে না, শুধু কেমন একটা ভারবার লাগে বুকে। আমি জানি তুই আমায় ভালোবাসিস না, আর আমি জানি আমি তোকে ছাড়তেও পারি না। তোর হাসি, তোর
তোর চুলের গন্ধ, তোর অভিমানী মুখ সবই আমার পাপ। আর তুই তুই আমার পবিত্র শাস্তি। তোর প্রেমিতে ব্যর্থ পুরুষ। 15 জুন 2018। তামিম ডায়েরিটাকে বন্ধ করে ফেলল। তাইবা অবাক হয়ে দাদির দিকে তাকিয়ে বলে উঠল, মনি তারপর কি হলো? তাসফিয়া বেগম নাতি নাতনির দিকে তাকিয়ে বললেন, রাত তো অনেক হলো, তোমরা আজই কি সব শুনবে নাকি? পাশ থেকে ইলহান বিরক্তি নিয়ে বলে উঠল, মনি বলো তো তুমি, পুরোটা না শুনলে আমরা কোনো কিছুতেই শান্তি পাবো না। ইলহানের কথায় তাসফিয়া বেগম হেসে ফেললেন। তিনি হাসি দমিয়ে তাকালেন সিলিংয়ের দিকে। মাঝে বেশ কয়েকটা বছর কেটে গেছে। কিভাবে সব কিছু তাড়াতাড়ি ঘটে গেল তাই ভাবছেন তাসফিয়া বেগম। এই যে আজ তাইবার তামিমের বাচ্চারা কত বড় হয়ে গেছে। তামিমের মেয়েটাই তো আজ 18 হয়ে গেল। তাইবার ছেলের বয়সও 19 পেরিয়েছে। একটা তপ্ত নিঃশ্বাস ছেড়ে তিনি আবারও ডুব দিলেন অতীতে। তামিম সেদিনের পর থেকে আজ 2 মাস হতে চলল তাইবার দিকে সেভাবে তাকায় না, যদি দুর্বল হয়ে পড়ে এই ভেবে। তাইবা আগে থেকেই কম কথা বলে। ভার্সিটি থেকে বাসা, বাসা থেকে হাসপাতাল, এতটুকুতেই তার সময় চলে যায়। আর বাসায় এসে নানুর দেখাশোনা করা। তবে ভালো খবর হচ্ছে তাসফিয়া বেগম আগের থেকে সুস্থ হচ্ছেন। ডাক্তারের কথায় বাসায় আনা হয়েছে তাকে সপ্তাহখানেক আগে। চেক আপের উপরে রাখতে হবে, তবে ডাক্তার পরিবর্তন করতে হবে তার। আগের ডাক্তারটা দিনাজপুরে শিফট করেছে, তাই তো তাইবা সকাল সকাল রেডি হয়ে গেছে। তামিমের অফিসে কাজ আছে বিধায় তাকেই মামুনিকে নিয়ে হাসপাতালে যেতে হবে। কোনো মতে খেয়ে দুজন মিলে বের হয়েছে। হাসপাতালে এসে বেশ কিছুক্ষণ বসে থাকার পরে তাদের ডাক পড়ল। তাইবা এগিয়ে গিয়ে দরজায় লেখা নামটা পড়ল, ইশতিয়াক খন্দকার। তাইবা দরজায় নক করতে ভেতর থেকে পুরুষালী ভরাট গলায় ইশতিয়াক বলে উঠল, ভেতরে আসুন। তাইবা তাসফিয়া বেগমকে নিয়ে ভেতরে ঢুকল। লোকটার দিকে তাকিয়ে তাইবার বেশ চেনা চেনা লাগলো। লোকটা মন দিয়ে কী সব জানি লিখছে। ওদের হাতের ইশারায় বসতে বলতেই ওরা বসে পড়ল। ইশতিয়াক নিজের হাতের কাজ শেষ করে হাসি মুখে সামনে তাকাতেই চিনে ফেলল তাকে। তাইবা, এটা তো ওই ছেলে যে মাথার উপরে পানি ফেলেছিল। শেষমেশে তার ছিঁড়া নাকি ডাক্তার, ভাবা যায়। তাইবা কিছু বলল না, চুপ করে রইল কিছুক্ষণ। জরুরি কথা বলে তাসফিয়া বেগমকে চেক আপ করে ইশতিয়াক এসে বলল, সব ঠিক আছে, তবে খেয়াল রাখবেন কোনোরকম চাপ উনি আর নিতে পারবে না। তাইবা মাথা নাড়ালো। ইশতিয়াক আরও কিছু কথা বলল। তাইবা যেন এই আচরণে বেশ অবাক হচ্ছে। এই লোকই তো ঝগড়া করেছিল তার সাথে। তাইবারা চলে যেতে নেবে তখনই ইশতিয়াক পেছন থেকে ডেকে বলল, মিস। তাইবা ঘুরে তাকালো। ইশতিয়াক বাঁকা হেসে বলল, ঝগড়া করতে কি ভুলে গেছেন? তাইবা ইশতিয়াকের কথায় বুঝতে পারল লোকটাও তাকে চিনেছে। তাইবা হাসল, প্রথমে আপনার আচরণে অবাক হয়েছিলাম। আমি না হয় ঝগড়া পারি, আপনি তো ভালোই নাটক পারেন। তাইবার কথায় হো হো করে হেসে উঠল ইশতিয়াক। তাইবা সেদিকে পাত্তা না দিয়ে চলে গেল। তাসফিয়া বেগমকে রিকশা দিয়ে বাসায় নামিয়ে সে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলো। হঠাৎ করে মাঝ রাস্তায় আটকে গেল সে। তীব্র জ্যাম লেগেছে। তাইবা সামনে তাকালো। কি হয়েছে মামা? কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে হয়তো। এই যে আমার ছাড়ার না। তাইবা ঘড়ির দিকে তাকালো, 12টায় ক্লাস তার। এখন বাজে 11:47। তাইবা একটা দীর্ঘশ্বাস ফেলে ভাড়া মিটিয়ে নেমে পড়ল। হেঁটেই রওনা হলো। বেশ দূর পর্যন্ত এসে জ্যামের একদম মাথায় এসে দেখল লোকের ভিড়। হাতে সময় নেই, কিন্তু কি যেন মনে করে এগিয়ে গেল সে। ভিটেলের সামনে গিয়ে দেখল একটা মহিলা পায়ে হাত দিয়ে বসে কাতরাচ্ছে। কেউ এগিয়ে যাচ্ছে না, সবাই দেখছে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর একদল রিকশাওয়ালাকে বকতে ব্যস্ত। মূলত রিকশাওয়ালায় জোরে রিকশা চালানোর কারণে অন্য রিকশার পেছনে ধাক্কা দেয়। সেই টাল সামলাতে না পেরে মহিলাটি পড়ে যায়। পড়ে যাওয়ার পরে পিছন থেকে একটা গাড়ি ওনার পায়ের উপর দিয়ে চলে গেছে। পায়ের ক্ষত বেশ অনেকটাই, রক্ত ঝরছে। তাইবার বেশ মেজাজ খারাপ হলো দাঁড়িয়ে থাকা লোকগুলোর ওপর। সে এগিয়ে যেতে নিতে একটা লোক বলল, যায়েন না, রক্ত বের হয়েছে অনেকটা, এটা তো পুলিশ কেস হয়ে যাবে। তাইবা ক্ষিপ্ত দৃষ্টিতে লোকটার দিকে তাকিয়ে বলল, পুলিশ আসার আগে যদি ওনার কিছু হয়ে যায় তখন কি করবেন? একজন মানুষকে এভাবে মরতে দিবেন? ছি, আপনাদের কথা শুনলে মনে হয় আপনারা মানুষই না। তাইবার কথায় লোকটা চুপসে গেল। তাইবা ছুটে গেল মহিলাটার কাছে। মহিলার কাছে গিয়ে দেখল পাটা থেতলে গেছে একেবারে। তাইবাকে দেখে মহিলাটা অস্পষ্ট স্বরে বলল, হাসপাতাল, আমার ছেলে। তাইবা মাথা তুলে বলল, কেউ একটু সাহায্য করুন ওনাকে, হাসপাতালে নিয়ে যেতে হবে। কেউ আগাচ্ছে না দেখে তাইবা এবার চেঁচিয়ে বলল, কিছু বলছি,
কারো কানে যাচ্ছে না। তখনই ভিড় ঠেলে একটা ছেলে এগিয়ে এলো। ছেলেটা আর কেউ না, ইশতিয়াক খন্দকার। ইশতিয়াক ওর ড্রাইভারকে ডেকে বলল, রহিম চাচা তাড়াতাড়ি আসো। রহিম চাচা এগিয়ে আসতেই ইশতিয়াক আর রহিম চাচা দুজন মিলে মহিলাটাকে গাড়িতে তুলল। তাইবা উঠে বসল। ইশতিয়াক ড্রাইভারের পাশের সিটে বসে কাউকে একটা ফোন দিয়ে বলল, এমার্জেন্সি একটা পেশেন্ট আছে, সব কিছুর ব্যবস্থা করো। আর হ্যাঁ, ডাক্তার তামান্নাকে রেডি থাকতে বলো। ওপাশ থেকে কি বলল তা শোনা গেল না, তবে কল কাটতে তাইবা বলল, ধন্যবাদ ডাক্তার সাহেব, ওই অমানুষগুলোর মধ্যে থেকে এগিয়ে আসার জন্য। ইশতিয়াক পিছু ঘুরে তাইবার দিকে তাকালো। মেয়েটার পরনে কালো বোরখা আর হিজাব বাঁধা, চোখগুলো ব্যতীত আর কিছু দেখা যাচ্ছে না। সেই চোখে মায়ার সাথে আছে একরাশ দৃঢ়তা আর আত্মবিশ্বাস। ইশতিয়াক চোখ সরিয়ে নিল। এটা আমার কর্তব্য ছিল মিস। তাইবা নিজের ব্যাগ থেকে পানির বোতল বের করে মহিলাটাকে খাইয়ে দিতে দিতে বলল, দ্রুত চলুন তো। তাইবা আমার নাম, মিস মিস না করলেই ভালো হয়। ইশতিয়াক চুপ করে গেল। খানিক বাদেই তারা হাসপাতালে পৌঁছালো। মহিলাটাকে ইশতিয়াক কথাবার্তা বলে ইমার্জেন্সিতে নিয়ে গেল। মহিলাটার ব্যাগ তাইবার কাছেই রয়েছে। মহিলাটা কিছুতেই তাইবার হাতটা ছাড়তে চাইছিল না। হঠাৎ করেই তাইবার নিজের মায়ের কথা মনে পড়ে গেল। মুহূর্তে সে কেমন যেন অস্থির হয়ে পড়ল, যেন শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ওই তো সামনে ছোট্ট একটা মেয়ে দাঁড়িয়ে অঝরে কান্না করছে তার মায়ের হাত ধরে। মায়ের নাক মুখ দিয়ে রক্ত পড়ছে। মেয়েটার মাকে কিছুতেই ছাড়বে না। যদি তার মা হারিয়ে যায়, তবুও নার্সরা তাকে তার মার থেকে আলাদা করে দিয়েছে। সে তার মাকে নিজের কাছে আগলে রাখতে পারেনি, না সে একদমই আটকে রাখতে পারেনি তার মাকে। তার মা তাকে ছেড়ে চলে গেছে এই বেইমান দুনিয়ার কাছে। তাইবা দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল। সে আর সহ্য করতে পারছে না। ভেতরের হাহাকার যেন ক্রমেই বের হয়ে আসে। তখনই ইশতিয়াক ক্লান্ত ভঙ্গিতে তাইবার থেকে কিছুটা দূরেতে বসে পড়ল। তাইবা চুপচাপ মেঝের দিকে তাকিয়ে আছে। ইশতিয়াক এক পলক তাইবার দিকে তাকিয়ে বলল, আর ইউ ওকে মিস তাইবা? তাইবা ছোট্ট করে উত্তর দিল, হুম। হাতের ব্যাগটা ভাইব্রেট হচ্ছে দেখে তাইবা সেদিকে তাকালো। খানিকটা সংশয় নিয়ে ব্যাগের চেন খুলে একটা ফোন বের করলো। একটা ছেলের হাস্যোজ্জ্বল ছবি ভেসে উঠল। চাপদাড়ি, শ্যামবর্ণের গভীর চোখের একজন সুদর্শন পুরুষ। তাইবা কলটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে গম্ভীর পুলুষারি কণ্ঠ ভেসে এলো, মা কোথায় তুমি? তোমাকে না বাসায় থাকতে বলেছি। তাইবা ধীর গলায় বলল, আপনার মা অ্যাক্সিডেন্ট করেছে। অপর পাশ থেকে বেশ কিছুক্ষণ কিছু শোনা গেল না। ভারী নিঃশ্বাস ফেলে ধীর গলায় লোকটা বলে উঠল, কোথায় আছে এখন? তাইবা বলতেই লোকটা কল কেটে দিল। তাইবা কান থেকে ফোন নামিয়ে রাখতেই ইশতিয়াক বলল, ক্লাস না ছিল তোমার? তাইবা তাকালো ইশতিয়াকের দিকে। আকাশি রঙের শার্টের ওপর সাদা অ্যাপ্রন, ঠোঁটে সামান্য হাসি, চোখে চশমা। তো আপনি কি এই অবস্থায় কাউকে রেখে ক্লাসে যেতেন? ইশতিয়াক জবাব দিল না। উঠে দাঁড়িয়ে কোথায় যেন চলে গেল। 15 মিনিটের মাথায় একটা লোক দৌড়াতে দৌড়াতে এলো। লম্বা চড়া বলিষ্ঠ দেহের একজন পুরুষ। বয়স বোঝা যাচ্ছে না, তবে পরনে সাদা পাঞ্জাবি, বেশ বড় চুল দাড়ি লাগছে। চুলগুলো ঘাড় অব্দি ছুঁই ছুঁই। তাইবা এগিয়ে গেল। তাইবার হাতে মায়ের ব্যাগ দেখে লোকটা তাইবার দিকে তাকালো। তাইবা আঙ্গুল তুলে সামনে দেখিয়ে বলল, ওখানে আপনার মা। তাইবা তাকালো এবার লোকটার দিকে। একটু দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনার মাকে এমার্জেন্সি নেওয়া হয়েছে। পায়ের ক্ষতটা অনেক গভীর, রক্ত বের হয়েছে অনেকটা। লোকটা এগিয়ে গেল সামনের দিকে। ইশতিয়াককে দেখে লোকটা এগিয়ে গিয়ে কিছু বলতে নেবে, তার আগেই ইশতিয়াক বলল, আপনার মার অপারেশন করতে হবে। পায়ের হাড্ডিতে ফ্র্যাকচার ধরেছে, তবে ভেঙে যায়নি। লোকটা তপ্ত নিঃশ্বাস ছেড়ে থিয়েটারের দরজার দিকে তাকালো। আমাকে কি করতে হবে? ইশতিয়াক একটা ছেলেকে ডাক দিল। লোকটার দিকে তাকিয়ে বলল, কিছু ফর্ম ফিলাম সহ যা কাজ আছে তা ওর সাথে যান, বুঝিয়ে দেবে। হয়তো পুলিশও আসতে পারে। পুলিশের ঝামেলাটা আমি সাময়িক সময়ের জন্য সামলে দিয়েছি। লোকটা গম্ভীর গলায় বলল, ধন্যবাদ। ইশতিয়াক মুচকি এসে বলল, আমাকে ধন্যবাদ না দিয়ে ওই মেয়েটাকে ধন্যবাদ দিন। ওর উদ্বেগ না নিলে আপনার মা হয়তো রাস্তায় পড়ে থাকতো পুলিশের অপেক্ষায়। লোকটা তাইবার দিকে তাকালো। তাইবার চুপ করে বসে আছে। লোকটা সব কাজ শেষ করে তাইবার সামনে দাঁড়িয়ে বলল, ধন্যবাদ। তাইবার চোখ তুলে তাকালো। ধন্যবাদ দেওয়ার কিছু নেই। এখানে যে কেউ থাকলে আমি তাকে সাহায্য করতাম। লোকটা কপালে ভাঁজ ফেলে মেয়েটার দিকে তাকালো। অস্থির চাহনির মেয়েটাকে বড্ড অদ্ভুত ঠেকল। লোকটা হাত এগিয়ে দিয়ে বলল,
এহসান সাহেব। আপনি? তাইবা কপালে ভাঁজ ফেলে হাত না মিলিয়ে বলল, তাইবা ইসলাম। তবে আপনার নামটা বেশ চেনা চেনা লাগছে। সাইফ বাঁকা হাসল। আজ তাইবাদের বাসায় আফসানা বেগম আর এহসান সাহেব এসেছে বিয়ের প্রস্তাব নিয়ে। তাইবাকে আফসানা বেগম নিজের কাছে নিয়ে যেতে চান। সাইফ মায়ের কথা ফেলতে পারেনি, কারণ তাইবাকে প্রথম দেখায় কেমন কৌতূহল হয়েছিল তার। সেদিনের পরে প্রায় 2 মাস গোপনে তাইবার দিকে নজর রেখেছে সে, যা কেউ জানে না। তামিমের ব্যাপারটা জানা শেষ সাইফের, তবু তার তাইবাকেই চায়, কারণ তাইবা তো আর তামিমকে চায় না। তাছাড়া তামিমও একটা ভালো ছেলে খুঁজছে, তার কারণও সে জানে। সবটা জেনেই সে এসেছে এখানে। তাইবাকে একটা গোলাপি রঙের শাড়ি পরিয়ে আনা হলো। এই প্রথম তাইবাকে সামনাসামনি দেখল সাইফ। এর আগে তার মায়াবী মুখখানা সামনাসামনি দেখা হয়নি। তামিম সেই তখন থেকে মাথা নিচু করে বসে আছে। বুকের ভেতরে চিনচিন করছে তার। এই একতরফা ভালোবাসা তাকে হয়তো পুড়িয়ে মারবে। সাইফ এক পলক তামিমের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আমি তাইবার সাথে আলাদা করে কথা বলতে চাই। তামিম কিছু বলল না, চুপ করে আছে। চুপ করে থাকবে নাইবা কেন? তার কানে তো কোনো কথাই যাচ্ছে না। মনের ঝড়ের আওয়াজে কানে কিছু শুনতে পারছে না সে। রানু বেগম বললেন, তাইবা তোর রুমে নিয়ে যাও ওকে। সাইফ উঠে দাঁড়ালো। তাইবা ওকে নিয়ে নিজের রুমে আসলো। সাইফ ছোট্ট রুমটাতে ভালো করে চোখ বুলিয়ে নিল। টেবিলে থাকা বিভিন্ন বইগুলোর মধ্যে চোখ পড়তেই হাসল সে। এগিয়ে গিয়ে একটা বই তুলে নিয়ে বলল, বাহ, আমার লেখা বই পড়া হয় দেখছি। তাইবা চোখ তুলে তাকালো, অবাক হয়ে বলল, মানে? সাইফ হেসে চেয়ার টেনে বসল। পায়ের ওপর পা তুলে বলল, আমি এই বইয়ের লেখক, এহসান সাইফ। তাইবা চোখ বড় বড় করে বলল, নিজের বাবাকে হত্যার অপরাধে জেলে গিয়েছিল সেই এহসান সাইফ? সাইফ হাসল। বইয়ের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে বলল, আমি সেই। নিজ হাতে আফসানা এহসানের হাজব্যান্ডকে খুন করেছি, যে আফসানা বেগমকে বোকা বানিয়ে একাধিক মেয়ের সাথে রিলেশনশিপে ছিল এবং হাসপাতালে বিভিন্ন অনৈতিক কাজ করত। তাইবা সাইফের সামনাসামনি বিছানায় বসল। গালে হাত দিয়ে বলল, আপনার লেখাগুলো অনেক সুন্দর। সাইফ ভ্রুকুচকে তাইবার দিকে তাকিয়ে বলল, আমি তো মনে করেছিলাম তুমি রিয়্যাক্ট করবে। তাইবা হাসল। আমার বাবার কারণে আমার মা মারা গেছে জানেন? সাইফ হাতের বইটা রেখে মনোযোগ সহকারে তাইবার দিকে তাকালো। তাইবা মেঝের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলো, আমার বাবার সম্পদের অভাব ছিল না। আমার মা ছিল তার কাছে নামমাত্র বউ। ওই লোকের সম্পর্ক ছিল একটা তার সহকারীর সাথে। আমার মা যখন বুঝতে পারে, তখন থেকে তাদের মাঝে ঝামেলা হতে থাকে। তখন আমি অনেকটাই ছোট ছিলাম। ওই লোক আমার দিকেও ভালো করে তাকায়নি। আমার দাদা এসব জানতে পেরে ওই লোকের ভাগের সম্পদ আমার আম্মুর নামে করে দেয়। সের আগে ওই লোক আমার মাকে লোক দিয়ে অ্যাক্সিডেন্ট করায়। আমার আম্মু আমার কাছ থেকে হারিয়ে যায়। তারপর থেকে আমি মামুনির কাছে, তাই কোনো রিয়্যাক্ট করিনি। আসলে আমাদের অতীত একই, তবে আপনি যা করতে পেরেছেন আমি তা করতে পারিনি, এই আর কি। সাইফ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে বিয়েতে তো তোমার কোনো আপত্তি নেই? তাই বা সোজাসুজি উত্তর দিল, না, কারণ আপনার মা সহ পুরো পরিবার চায় আমাদের বিয়েটা চায়। এখানে আপত্তির কিছু নেই। সাইফ বাঁকা হেসে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। কপালে পড়ে থাকা চুলগুলো ডান হাত দিয়ে পেছনে ঠেলে বলল, তাহলে রেডি হয়ে নাও মিসেস সাইফ, আজকেই আমাদের বিয়ে হবে। বলেই সে চলে গেল রুম ছেড়ে। তাইবা তপ্ত নিঃশ্বাস ছাড়ল। তাইবা গোলাপি বেনারসি পরে দাঁড়িয়ে আছে আয়নার সামনে। ঠোঁট কাঁপছে তার, কিন্তু চোখে জল নেই। এহসান সাইফের গলার আওয়াজ এখনও কানে বাজে, রেডি হয়ে নাও মিসেস সাইফ। একটু পরে তামিম এলো তার রুমে। তার পাশে দাঁড়িয়ে চুপচাপ আছে। আজ অনেকটা চুপসে গেছে সে। এই সম্পর্কের বাইরে দাঁড়িয়ে কেবল দেখছে তাইবার নতুন জীবন শুরু হতে যাচ্ছে। তার চোখে জল নেই, কিন্তু ভেতরে অনেক কিছু ভেঙে যাচ্ছে। তাইবা মুখ ফিরিয়ে বলল, তুমি খুশি তো? তামিম হেসে বলল, তোকে কেউ বুঝবে এমন একজনকে পেয়ে গেলে আমি কেন খুশি হব না? তাইবার চোখ চিকচিক করে উঠল। সে আর কিছু বলল না। দুজনের মাঝখানে থাকা নীরবতা আজ চিরতরে থেকে যাবে। সাদামাটা হলেও খুব গম্ভীরভাবে বিয়েটা হলো। সাইফ কাবিননামায় সই করল এক নিঃশ্বাসে। তাইবাও এক মুহূর্ত থেমে সই করে দিল। তাদের পাশে দাঁড়িয়ে চুপচাপ ছিল তামিম। তাইবা আর ইসানের বিয়ের 1 বছরের মাথায় বিয়ে হয় তামিম আর আয়েশার। আয়েশার বাবা মা দুজনে অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপরে আয়েশা তাইবার কাছে আসলে তাইবা বিয়ের ব্যবস্থা করে। তামিম তাইবার কথায় রাজি হয়ে যায়।
তাছাড়া তাইবাও এখন বেশ ভালো আছে সাইফের সাথে। সাইফ তাইবাকে পাগলের মতো ভালোবাসে। তাইবার চোখেও সাইফের জন্য ভালোবাসা দেখেছে তামিম। এরপরে আর কিছু বলার থাকে না, তাই কোনো কথা ছাড়া রাজি হয়ে গেছে সে। তাসফিয়া বেগমও ভালো হয়ে গেছে। তামিম তাইবাকে ভুলতে চেষ্টা করছে আয়েশার হাত ধরে। তাইবা নিজ দায়িত্বে আয়েশা আর তামিমের বিয়ে দিয়েছে। পরবর্তীতে তাসফিয়া বেগম সবকিছু জানতে পারে রানু বেগমের মাধ্যমে, কারণ রানু বেগম মুখে কিছু না বললেও সবটা জানতেন। তাসফিয়া বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে তাইরা আর ইলহানের দিকে তাকিয়ে বলল, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, বুঝলে? এখন দেখেছো তো তামিম, আয়েশা আর তাইবা সাইফ কত ভালো আছে। ইলহান মাথা ঝাঁকিয়ে বলল, মনি, আমার তোমার কথার অর্থ বুঝে গেছি। আমি ওই বুচিকে বিয়ে করব। তাইরা চেঁচিয়ে উঠে বলল, এই পেট পাতলা, আমাকে বুচি বলবি না। ইলহান মুখ বাঁকিয়ে বলল, বুচি বলবো। বল বল, তোরই বউ হব তো কি? তখনও তোকে বুচি বউ বলেই ডাকবো। তাসফিয়া বেগম হাসলেন ওদের ঝগড়া দেখে। আচ্ছা বাবা, ডেকো, এখন যাও ঘুমাও গিয়ে, অনেক রাত হয়েছে। মনির থেকে বিদায় নিয়ে ওরা দুইজন চলে গেল। ওরা রুম থেকে বের হতেই রুমে হুড়মুড়িয়ে ঢুকলো তামিম, আয়েশা, তাইবা আর সাইফ। ওদের দেখে তাসফিয়া বেগম বললেন, ওরা রাজি হয়ে গেছে। ওরা ভালোবাসে একজন আরেকজনকে, কিন্তু বুঝতে পারে না একজন আরেকজনকে ছাড়া থাকতেও পারে না, আবার ঝগড়াও করে। দিনে দিনে বুঝবে। তোমরা বিয়ের ব্যবস্থা করো। তাসফিয়া বেগমের কথায় চারজন মিলেই ধপ করে বসে পড়ল বিছানার ওপর। খানিক বাদে একে অপরের দিকে তাকিয়ে হো হো করে হেসে ফেলল। সাইফ তাইবার হাত ধরে তামিমের দিকে তাকিয়ে বলল, বিয়ান সাহেব, নিজের বউকে তুলুন আর নিজের রুমে চলুন, অনেক রাত হয়েছে। বলেই তাইবাকে নিয়ে চলে গেল সাইফ। তামিম হাসল, আয়েশার দিকে তাকিয়ে বলল, চলো বউ, রুমে যাই। ওরা দুইজনও চলে গেল। তাসফিয়া বেগম মনে মনে দোয়া করলেন, আল্লাহ তুমি সবাইকে ভালো রেখো। তাইবার রুমে এসে চেঁচিয়ে বলল, এটা কি করলেন আপনি? বয়স তো আর কম হলো না, কেন বউ কি হয়েছে? তাইবার রাগী গলায় বলল, ওখানে মামুনি ছিল, আর আপনি অমন করে আমাকে নিয়ে এলেন। সাইফ তাইবাকে হুট করে জড়িয়ে ধরল। তাইবা কিছু বলতে যাবে, তার আগেই তাইবার ঠোঁটের উপর তর্জনী ঠেকিয়ে বলল, আর কোনো কথা নয় বউ, তোমার স্বামীটার ঘুম পেয়েছে। তাইবা মুখ বাঁকালো। সাইফ মুচকি এসে তাইবার কপালে কপাল ঠেকিয়ে বলল, অনেক ভালোবাসি তোমায় বউ। তাইবা মুচকি এসে সাইফের নাক টেনে বলল, আমিও ভালোবাসি আপনাকে বরমশাই। তামিম আয়েশাকে নিয়ে ঘরে এসে আয়েশাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। চোখ বসতে নেবে তার আগে আয়েশা বলল, তাইবা আপুকে এখনও ভালোবাসেন? তামিম চোখ ছোট ছোট করে আয়েশার দিকে তাকিয়ে বলল, ভালো তো বাসি, তবে তোমার থেকে বেশি নয়, কারণ তুমি আমার অর্ধাঙ্গিনী। তুমি আমার শেষ জীবনের সঙ্গী। তুমি আমার শূন্য মনের প্রশান্তির হাওয়া। আয়েশা মুচকি এসে তামিমের বুকে মুখ গুজল। তামিম মুচকি এসে আয়েশার কপালে চুমু বসিয়ে বলল, ঘুমিয়ে যাও বউ, কাল সকালে তোমার মেয়ে আর মেয়ের জামাইয়ের ব্যবস্থা করতে হবে, বহুত খাটনি আছে। সমাপ্ত। আসসালামু আলাইকুম। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর গল্পটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।